আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকে যে বিষয়টা ফুটবল বিশ্বকাপ, যেহেতু ফুটবল ম্যাচ দেখা হয় সেই সূত্রে আজকের এই ভিডিওটা। ফুটবল যতদিন যাবৎ খেলাধুলা করি বা যতটুকু যাবৎ বুঝি, সেই তা সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত দিন বাই দিন ফিফার যে ওয়ার্ল্ড কাপ আসলে অনেক নিয়ম পরিবর্তন করে, রুলস চেঞ্জ হয়। তো আস্তে আস্তে অনেক রুল চেঞ্জ হচ্ছে, অনেক আধুনিকায়ন হচ্ছে। সেই সূত্রে এইবারও তার ব্যতিক্রম না, এবারও কিছু নিয়ম চেঞ্জ করছে, আধুনিকায়ন হয়েছে। যেমন গোলকি ৫ সেকেন্ডের বেশি তার আগে অনেক সময় হাতে রেখা সময় নষ্ট করতে পারবে না। আগে গোলকি ১ মিনিট ১.৫ মিনিটও অনেক সময় হাতে বল রেখা যখন দলটা জিতার সময় থাকে তখন নষ্ট করত। তো এটা নতুন একটা তো এরকম আরও অনেক নিয়ম পরিবর্তন করছে। তো যাই হোক, বিশ্বকাপের যে বড় দলগুলো, এই বড় দলগুলো বরাবর আমরা চাই অন্তত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত থাক। তাহলে বিশ্বকাপের যে একটা জৌলুস সেটা ঠিক থাকে। আর বড় দলগুলো যদি আগে বাদ হয়ে যায় তাহলে বিশ্বকাপের দেখার যে একটা জৌলুস বা মজা সেটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। যেমন আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে এবার অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, তো এরা আর্জেন্টিনা, ইংল্যান্ড এরা মোটামুটি থাকবে। তো যাই হোক, এগুলা হয় নাই, কারণ এদিক সেদিক হয়েছে। গ্রুপ পর্যায়ে অনেকে খারাপ করছে, ভালো করছে, যেই কারণে গ্রুপের কারণে রাউন্ড অফ 32 থেকে আবার রাউন্ড অফ 16 গিয়ে এদিক সেদিক হয়ে গেছে। যেমন পর্তুগাল যদি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হইতো তাহলে তারা এই সাইডে থাকতো। আজকে হয়তোবা পর্তুগালের সাথে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার সাক্ষাৎ হইতো। ওদিকে হয়তোবা ব্রাজিল যদি ঠিক থাকতো তাহলে হয়তোবা নরওয়ের সাথে না পড়া, নরওয়ের সাথেই তো পড়ছে, হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 নরওয়ের সাথে পড়ছে। দুর্ভাগ্যক্রমে নরওয়ের সাথে হাইরা গেছে। তো ব্রাজিলের জেতাটা আমি এক্সপেক্ট করছিলাম। যাক, হারছে তো আর কিছু করার নেই। আজকে হয়তোবা ব্রাজিল থাকতো ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনাল। ওদিকে জার্মানি বাদ হয়ে গেছে প্যারাগুয়ের সাথে। কিছু করার নেই, এটাই খেলা, হার জিত। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আগামীকালকের যে খেলাটা, গতকালকের যে খেলাটা হয়েছে আর্জেন্টিনা আর মিশরের। অবশ্যই মিশর মুসলিম দেশ, খেলা তো আমরা আর মুসলিম আর যে অমুসলিমের বিষয় এটা না। এটা অনেকেই অনেকভাবে হয়তোবা কেউ ব্রাজিলের সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনার সাপোর্ট করে, কেউ জার্মানির, কেউ ফ্রান্সের। এটা যার যার চয়েস। তো কালকে যে খেলাটা নিয়ে সারা মোটামুটি বাংলাদেশ তো বটেই, সারা মোটামুটি পৃথিবীর মানুষ সেই মোটামুটি টপ অফ মানে টপ অফ দ্য কান্ট্রি বা টপ অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। কালকে আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে আসছিল। তারপরে তারা একটা গোল করছে বিরতির পরে। সেই গোলটা বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? এখন আমরা এক পক্ষ যাই না হোক আর না যাই না হোক, এক পক্ষ বলতেছি যে ঠিক হয়েছে, আরেক পক্ষ বলতেছি ঠিক হয়নি। এখন ঠিক হয়েছে না না হয়েছে সেটা তো ফিফার নিয়ম অনুযায়ী আমাদেরকে দেখতে হইবে, তাই না? আমার আপনার নিজের ইচ্ছার মতো চিন্তা করলে তো আর হইব না। যেমন ফিফার যে শুরুতে বললাম কিছু রুলস নিয়ম চেঞ্জ করছে, তার মধ্যে এটাও একটা, যে আমার পায়ে যদি বল থাকে, আমার অপোনেন্ট আমাকে যদি চার্জ করে বা ফাউল করে তাহলে এটা ফাউল। আর আমার পায়ে যদি বল না থাকে তাহলে চার্জ করাটা ফাউল হইতে পারে, না হইতে পারে। এখন ওই যে দ্বিতীয় গোলটা যে বাতিল হয়েছে, লিসান্দ্রো মার্টিনেজ, যে আর্জেন্টিনার ৬ নম্বর জার্সিধারী, ওর পায়ে বল ছিল। ক্লিয়ারলি ভিডিওতে দেখা যায় ওর পায়ে বল ছিল।
তুরস্কর যে প্লেয়ারটা, মিশরের যে প্লেয়ারটা, ও পায়ে পাড়া দিছে মার্টিনেজের। পাড়া দেওয়ার পরে তারপরে আবার ইভেন জার্সি টাইনা ফালা দিছে। যখন এটা কিন্তু গোল হয়ে গেছিলো, রেফারি কিন্তু গোলে দিছে। যখন বিআরের রেফারিরা এটা মাঠের রেফারির কল করলো যে তুমি এটা ভালো মতো দেখো, এটা ফাউল হয়েছে, তুমি দেখো। তো ও কয়েকবার যখন দেখলো ভিডিওটা, দেখলো যে না, প্রথম পাড়া দিছে, একবার ফাউল হয়েছে, প্রথমের মধ্যেই ফাউল হয়েছে, তারপরে আবার জার্সি টাইনা ফালা দিছে। তখন এই গোলটা বাতিল করছে ফিফার নিয়ম অনুযায়ী। এটা আমার আপনার কথার অনুযায়ী না। এখন ফিফার নিয়ম অনুযায়ী, এখন আমি আপনার ফিফার চেয়ে বেশি বুঝি, বা ফিফা আর্জেন্টিনারা সাপোর্ট করে বা ব্রাজিলের সাপোর্ট করে, সেটা হলো ভিন্ন টপিকস। করে কি করে না সেটা নিয়মই বলো। এই নিয়ম অনুযায়ী, ফিফার যে নিয়ম অনুযায়ী কিন্তু গোলটা বাতিল হয়েছে। যাই হোক, তারপরে আবার মিশর আরেকটা গোল দিয়ে দিছে। তো মোটামুটি শেষের দিকে যখন আর্জেন্টিনা ওরা ডিফেন্সিভ করে ফেললো, ছয়জন ডিফেন্সিভ করে ফেললো, 6-7জন একসাথে ডিফেন্স করলো, তখন আর্জেন্টিনা যখন আক্রমণের উপরে আক্রমণ করছে, তখন আর্জেন্টিনা একটা গোল বের করে নিছে, যেভাবে মেসি ক্রস থেকে রোমেরো হেড করে গোল দিছে। তো তারা অফসাইড ভাইবা তেমন একটা করে নেই, অফসাইড মনে করছে। তখন দেখা গেছে যে না, অফসাইড না, কারণ মেসি যখন ক্রস করব, যেটা নিয়ম অনুযায়ী, যে প্লেয়ারকে যখন আমি যখন বলটা ক্রস করব, মাইনাস করব, যার উদ্দেশ্যে বা যে মারলো, ওর মাইনাস করার সময়, ক্রস করার সময় কোন জায়গায় ছিল, অনলাইনে না অফলাইনে, ওই হিসাবে গোলটা যখন একটু আগে বেড়ে গোল করলো, ক্রস করার পরে একটু আগে বেড়ে গোল করছে বা হেড করছে বা মারছে, তখন হিসাবটা না। হিসাবটা হচ্ছে আমি ক্রস করে যে দিমু যার উদ্দেশ্যে, বা যে পাইছে বলটা বা হেড করছে, ভাই ও অনলাইনে ছিল কিনা। তো এটা ক্লিয়ার গোল করছে, গোল হয়েছে। দ্বিতীয় গোলটা যখন আসলো, ঠিক ওই মেসি থেকে আসলো, মেসি যখন একটা মাইনাস করলো ডি বক্সের ভিতরে, লাউতারো মার্টিনেজ ও একটা সাইড বলি মারার চেষ্টা করছে, তখন বলটা মন্টিয়েলের কাছে আসছে, আর্জেন্টিনা যে 4 নম্বর জার্সি, ও আস্তে করে হালতো ছোঁয়ায় মেসি দিছে। মেসি ডি বক্সের ভিতরেই ছিল, তখন বাম পায়ে যে সাইড বলি দেওয়া যে গোলটা করছে, খুবই চমৎকার একটা গোল করছে। মেসির এই গোলটা আমি দেখছিলাম 2006 বা 5-6 বা 6-7-এর দিকে বার্সেলোনার হয়ে এই ধরনের সেম গোল করছিল। তখন বার্সেলোনা দলের মনে করেন কী বলে, প্রাণ ভোমরা যারে বলে, রোনালদিনো, এই পর্তুগালের ডেকো ছিল, তারপর ইতো, ক্যামেরুনের ইতো স্ট্রাইকার, মেইন স্ট্রাইকার ছিল, তারপর জাভি, ইনেস্তা, আরও ভালো ভালো প্লেয়ার ছিল বার্সেলোনার দলের। ও তখন কিছু কিছু খেলা মাত্র শুরু করছে, 2005 বা 6-এর দিকের কথা বলতেছি। তখন ঠিক রোনালদিনো যখন ক্রুজ করছিল, তো বলটা মেসির কাছে যখন রিটার্ন আসছে, ঠিক সেম ক্যাটাগরিতে সাইড বাম্পার সাইড বলি যে বুলেট গতির সাইডে আপনার গোল করছিল। সেটা বার্সেলোনার হয়ে 2005 বা 6-এর দিকের কথা, বা 7 হইতে পারে, আমার ঠিক সালটা মনে নেই, অনেক আগের, 20-21 বছর আগের কথা। ঠিক ওই ক্যাটাগরির আজকে এই 39 বছর বয়সে সেম ক্যাটাগরি, সেম বুলেট গতিতে শর্ট মেরে গোল করছে, চমৎকার গোল করছে। ঠিক 2-2 গোলে সমতা। যখন অতিরিক্ত সময় হইল, অতিরিক্ত সময় 2 মিনিটের সময় যখন সালা বল নিয়ে আক্রমণ গেল আর্জেন্টিনা ডি বক্সের বাহিরে, ডি বক্সের ভিতরে চলে এলো, তখন হুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার 9 নম্বর জার্সি, হুলিয়ান আলভারেজকে ডস দেওয়ার জন্য মোহাম্মদ সালাহ বলটা রাইট থেকে লেফট সাইডে নিয়ে আনিছিল, আর হুলিয়ান আলভারেজ বলটা টোকা দেওয়া, বলটা সালাহ থেকে বের করে ফেলছিল। বের করে ফেলে বলটা সালার পিছনে চলে গেছিলো। তো পিছনে চলে যাওয়ানে সালা মানে মুভ করার জন্য, বলটা নেওয়ার জন্য মুভ করতে চাইছিল হয়তো বা, আর আলভারেজ তারে পাশ কাটায় বলটার দিকে যাইতেছিল যে বলটা নিবে। ঠিক ওই সময় পায়ের সাথে পা টাচ লাগছে, এটা পায়ের সাথে পা টাচ লাগছে, ইচ্ছাকৃত পায়ের বাড়ি দেওয়া ফালায় নেই, যেই কারণে রেফারি ক্লিয়ার বুঝতে পারছে এটা যে বল প্লেয়ারের পায়ে না, বল প্লেয়ারের পায়ের থেকে আগে বের হয়ে গেছে। তো পরে গিয়ে টাচ লাগছে, সালা মুভ করতে গেছে, হুলিয়ান আলভারেজও মুভ করতে গেছে, তখন পায়ের সাথে টাচ লাগছে, যেই কারণে রেফারি ক্লিয়ার ফিফার নিয়ম অনুযায়ী যে এইটা ফাউল না, এই জন্য ফাউল দেয়নি। তো এই বলটা গিয়া যখন আলভারেজ একটু সামনে দিব, তো মেসির যেন বুদ্ধিমত্তা দেখেন, মেসি তখন, আলভারেজ হয়তো চিন্তা করছিল মেসিরে দিব, মেসি মাঝামাঝি দিকে গেছিলো, মেসি হাত দিয়ে ইশারা দিল লাউতারো মার্টিনেজের কাছে যে ওর কাছে দে। ঠিক যে কথা ওই ওর কাছে দিছে, ও যখন বলটা নিয়ে রিসিভ করছে, ও কিছুক্ষণ 2-4-5 সেকেন্ড ওয়েট করছে যে মেসি আসে কিনা বা আলভারেজ ব্যাক করে কিনা, বা তখন যখন দেখলো যে না, তখন 24 নম্বর জার্সি পরা আর্জেন্টিনার প্লেয়ারের নাম কি ভুলে গেলাম,
গত ওয়ার্ল্ড কাপে যে সিলভার বল পাইছে, যাই হোক, ও এই মুহূর্তে নামটা আমি ভুলে গেছি, ফার্নান্ডেজ না কি জানি, ও খুব একটা চমৎকার ফিনিশিং হেডে গোল করছে। এখন এখানেও একটা কোশ্চেন হচ্ছে যে মেসি সালাকে ফাউলটা দেয়নি কেন? ভাই ফিফার নিয়ম অনুযায়ী পড়ে নেই, ফাউল দেয়নি। ঠিক এরকম আপনার ওই হ্যারি ক্যানের যখন ইংল্যান্ডের যে লাস্ট খেলাটা আছে রাউন্ড অফ 16-এর খেলাটা, যখন হ্যারি ক্যান ডি বক্সের ভিতরে পড়ে গেছিলো, তখন দেখছে যখন অ্যাপ্লাই করছিল হ্যারি ক্যান যে প্লান্টি, তো পেনাল্টি দেয়নি কারণ হ্যারি ক্যানের থেকে বলটা বের হয়ে গেছিলো। বের হয়ে যাতে হ্যারি ক্যান বলটার থেকে বাইরে হওয়ার পর ওর ব্যালেন্স হারায় ফেলছিল, ও সামনের দিকে পড়ে গেতেছিল, ওই সময় গিয়ে পিলারের সাথে অপোনেন্ট প্লেয়ারের সাথে পায়ে ধাক্কা লাগছে, ধাক্কা লাগানো হ্যারি ক্যান পড়ে গেছে। তো ও হ্যারি ক্যান পেনাল্টির আবেদন করছে, কিন্তু রেফারি ক্লিয়ার বলে দেখছে যে না, বল ওর পায়ে হ্যারি ক্যানের পায়ে ছিল না, পায়ের থেকে বল আগে সরে গেছে, আর পরে গিয়ে পায়ের সাথে পা টাচ লেগে পড়ছে, এই জন্য পেনাল্টি দেয়নি। আর ডি বক্সের ভিতরে নিয়ম অনুযায়ী, নতুন নিয়ম যে ডি বক্সের ভিতরে যদি আমি ঢুকি, যে প্লেয়ারটা ঢুকবে ওই প্লেয়ারের পায়ে বল থাকলে বা প্লেয়ার পায়ের বলের সাথে সাথে থাকলে, যখন অপোনেন্ট যদি টাচ করে, সার্চ করে বা ট্যাকল করে, ডি বক্সের ভিতরে ট্যাকল করলেই ফাউল। যেই সূত্রে যেমন ব্রাজিলের চুনাকে 9 নম্বরের প্লান্টিটা দেখেন, ও বলের গতিতেই ছিল, কোনো মতো রানের টাচ লাগছে, ওটা পেনাল্টি দিছে বারবার। কিন্তু ইয়ারা বলতেছে যে ওই কার সাথে খেলা হইলো, ব্রাজিলের হারলো যে নরওয়ের সাথে, নরওয়ের কোচ কিন্তু বারবার বলতেছে যে জাম করছে, চুনা জাম করছে, কিন্তু শুনে নেই, পেনাল্টি দিছে কারণ ও বলের গতিতেই ছিল, বলের সাথে ছিল, বল ওর সাথে ছিল, চার্জ করছে, ট্যাকল করছে, পেনাল্টি দিছে। তো এগুলো হচ্ছে ফিফার নিয়ম অনুযায়ী হয়েছে। আপনার আমার নিয়ম অনুযায়ী তো বললে তো আর হইব না। তো এই ফিফার নিয়ম অনুযায়ী সালাটা প্লান্টি হয়নি, দেয়নি পেনাল্টি। তো যাই হোক, পরে আর্জেন্টিনা গোল দিল, গোল দেওয়া আগায় গেল, পরে তো আরও 4-5 মিনিট আরও খেলা হয়েছে, পরে আর কোনো কিছু হয়নি, আর্জেন্টিনা জিতে গেছে। এখন বিষয়টা যে দুই জায়গার যে অবজেকশনটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের, এটা ফিফার নিয়ম অনুযায়ী, এখনকার নিয়ম অনুযায়ী ফাউল হয়েছে, যে বলটা ফাউন্ডেড হয়েছে কোথা থেকে, গোলের সূত্রটা কোন জায়গা থেকে, এই জায়গার হিসাবটা ধরে ফিফার নিয়ম অনুযায়ী, ওই জায়গা থেকে ধরছে যে ফাউল। ওই জায়গা থেকে ফাউল দেওয়ার রিপ্লাইতে দেখার পরে ফিফা কিন্তু, রেফারি কিন্তু প্রথম গোল দিয়ে দিয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী টিভি রিপ্লে, ভিআরের রিপ্লাইয়ের যারা দায়িত্বে ছিল তারা মাঠের রেফারিকে কল করছে, তুমি দেখো। দেখার পরে উনি যখন বারবার দেখছে যে না, একবার প্রথম পাড়া দিছে, তারপর আবার জার্সি টাইনা ফেলা দিছে, এই জন্য ফাউলটা দিছে। এটা জেনুইনই ফাউল ছিল। আর সালাডটাও পেনাল্টিটা যে দেয় নেই, এটা ফিফার নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী পেনাল্টি না, যে দেয়নি। আচ্ছা ভাই, এখন বলেন, আমরা যে অনেক সময়, কারণ আমি একদম অন্ধভাবে আর্জেন্টিনার পক্ষ নিতেছি, এই বিষয়টা সেটা না। আমি তো ব্রাজিলের কথা বললাম, ইংল্যান্ডের কথা বললাম, যে ইংল্যান্ডকেও পেনাল্টি কেন দেয়নি বা ব্রাজিলকে পেনাল্টিটা কেন দিছে। এখন ধরেন ফিফার নিয়ম অনুযায়ী, এখন নতুন এইবার থেকে চালু হয়েছে একটা নতুন নিয়ম অনুযায়ী, 1930 সাল থেকে ফুটবলে বিশ্বকাপে শুরু হয়েছে, এইবার নতুন একটা নিয়মে একটা প্লেয়ার লাল কার্ড খাইছে। প্লেয়ারটা হচ্ছে ওই প্যারাগুয়ের 10 নম্বর জার্সি আলমিরন নাকি, যাহা আলমিরনই 10 নম্বর, তাদের 10 নম্বর প্লেয়ারটা অধিনায়ক, ওই তুরস্কর সাথে খেলা হয়েছিল। তুরস্কর সাথে খেলা হতে নতুন নিয়ম অনুযায়ী, ফিফার নতুন নিয়ম অনুযায়ী, যে আমি অপোনেন্ট প্লেয়ারে মুখ ঢাকা কিছু বলতে পারবো না। যদি মুখ ঢাকা কিছু বলি আর এটা যদি রিপ্লাইতে বিয়ারে প্রমাণিত হয়, তাহলে লাল কার্ড। এখন মুখ ঢাকা আমি গালি দিছি না কি কইছি এটা দেখার বিষয় না, মুখ ঢাকার নিয়ম অনুযায়ী মুখ ঢাকা কথা বললে লাল কার্ড। তো ওই নিয়ম অনুযায়ী যখন বিয়ার চেক করছে, তুরস্কর প্লেয়ারটা কল করছে রেফারি যে ও এমন এমন করছে, পুরো ক্লিয়ার দেখাইছে যে এমন এমন করছে। যখন ওই রেফারি যখন বিয়ারে চেক করতে গেছে, যে হ্যাঁ হাত রেখা কথা বলছে, কী বলছে জানি না, রেফারিও জানার দরকার নেই, নিয়ম হাত রেখা যদি কথা বলে লাল কার্ড, তো লাল কার্ড দিচ্ছে। এখন আপনার আমার দৃষ্টিতে তো এটা লাল কার্ড না, কারণ ভাই এটা কোন কথা হলো, ও মুখ ডেকা একটু হয়তো বা হাই হ্যালো করছে, না মুখ ডেকা কী কইছে, না গালি দিছে, এটার জন্য লাল কার্ড দেবে, এরকম কথা হলো। আমরা যদি এইভাবে কই, যে বিষয়টা তো এইভাবে হইলো না, বিষয়টা হচ্ছে নিয়মে চলতে হবে। ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড, লাল কার্ড। ফিফার নিয়ম অনুযায়ী ওইটা ফাউল হয়েছে, ফাউল। ফিফার নিয়ম অনুযায়ী এটা প্লান্টি হয়নি। ফিফার নিয়ম অনুযায়ী ব্রাজিলের 9 নম্বর জার্সি চুনার প্লান্টি হয়েছে প্লান্টি হয়েছে, নিয়ম অনুযায়ী আমার আগাইতে হইব। এখন যে আমরা বলি আর্জেন্টিনা ফিফারে কিনা নিছে, বা ব্রাজিল কিনা নিব, বা ফ্রান্স কিনা, ভাই আর অন্য দল কি অন্য দেশ বৈশা থাকবো? আর আর্জেন্টিনা ফিফারে কিনা নিব, এই ধরনের এতটা আর্থিক সচ্ছল আর্জেন্টিনা না। কিছুদিন আগেও আর্জেন্টিনার ফুটবল নিয়ে
অর্থনৈতিক এমন সংকট হইছে তারা ডুইবা গেছিল। এই মেসি তার ব্যক্তিগত ফান্ড থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনরে, এগুলো নিউজে আসছে, এগুলো তো আমার বানানো কথা না। ব্যক্তিগত ফান্ড থেকে ফিফার এই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনে টাকা দিয়া একটা ব্যালেন্স কইরা ফিফার এই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনটা চালাইছে। এটা হচ্ছে ওর দেশের জন্যই করছে, এটা ওর দেশের জন্যই ভালো পাইছে। তো আর্জেন্টিনার এত আর্থিক অবস্থা ভালো না যে ফিফারে কিনা নিব। তো ফিফারে কিনা নিলে তাহলে ব্রাজিল কী করবো, বয়ে থাকবো? ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এরা বয়ে থাকতো? এরা তো বয়ে থাকতো, তো এরা আর্জেন্টিনার চেয়ে ভালো আর্থিক অবস্থা ভালো, এরা কিনা নিত। আর যদি কিনা নেয় এতই সহজ হতো তাহলে আর অন্য দেশকে ছেড়ে দিত। এই ব্রাজিলের সব প্লেয়ারদের ফিফার আশেপাশে ঘুরতে থাকে। রোনালদো, যেটা ব্রাজিলের রোনালদো, অবশ্যই গ্রেট প্লেয়ার, সে তো সবসময় ফিফার দিয়ে আসে, যে কোনো অনুষ্ঠান আচারণে দেখি ফিফার সাথেই থাকে। তাহলে ও কমপ্লেন করতো না এটা যে আর্জেন্টিনা ফিফারে কিনা নিছে? যদি ফিফারে কিনা নিত তাহলে তো ব্রাজিল, তাহলে আমি কমতে ব্রাজিল 5 বার কিনা চ্যাম্পিয়ন হয়েছে, ফ্রান্স 2 বার কিনা চ্যাম্পিয়ন হয়েছে, ইংল্যান্ড 1 বার কিনা চ্যাম্পিয়ন, যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে কি তারা কি কিনা নিছে? না রে ভাই। হ্যাঁ, খেলাধুলায় ভুল ভ্রান্তি কিছু থাকবই, এ আমার পক্ষে যেতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, সেটা হলো আলাদা জিনিস। কিন্তু যেটা নিয়মের উপর চলতে গেলে আমার বিপক্ষে যাব, আপনার পক্ষে যাব, এইভাবে আমাকে মাইনা নিতে হবে। এইটা এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তো যাই হোক, অবশ্যই আপনারা আমার চাইতে ভালো ফুটবল বুঝেন। আমি যতটুকু বুঝতে পারছি এগুলো অ্যানালাইজ দেখছি, এগুলোর ভিডিও ক্লিপ কয়েকটা দেখছি, কয়েকটা নিউজের দেখছি, তখন আমি দেখলাম যে বিষয়টা তো আসলে এরকম নিয়মের অনুযায়ী পড়ছে, নিয়ম অনুযায়ী যা হয়েছে তা যা হওয়ার তাই হয়েছে। এখন সবাই বলতেছে আর্জেন্টিনারে চ্যাম্পিয়ন করবো, আর্জেন্টিনার ফাইনাল খেলাইবো দেখা, এই সেই ফিফার দরকার টাকা, অমুক তমুক। এখন মনে করেন পরশুদিন যে আর্জেন্টিনার খেলা সুইজারল্যান্ডের সাথে, যদি আইরা যায় তখন কী করবো? আর্জেন্টিনা তাহলে টাকা কি ফিফা রিটার্ন দিব যে আর্জেন্টিনা বলে টাকা খাইছে? মানে আজব কথাবার্তা না বলে বাস্তবসম্মত কথা আমাকে বলতে হইব, বাস্তব মানে সঠিকটা বুঝতে হইব আমাকে, যে আসলে কতটুকু কোনটা বাস্তব কোনটা অবাস্তব। অবাস্তব কথা বলে আমাদের লাভ নেই, এটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা আমার নিজের জীবনের ক্ষেত্রে হোক, বা খেলাধুলার ক্ষেত্রে হোক, বা কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক, অবাস্তব কিছু কথা বলা বা চিন্তা ভাবনা করা আমাদের ঠিক না। বাস্তব যেটা সেটা আমাদের চিন্তা করতে হইব, মানতে হইব, এবং বাস্তবটা আমাদের বুঝতে হইব। যাই হোক, আমি এত মহাপণ্ডিত না, আমি যতটুকু বুঝতে পারছি, কারণ তাই বললাম। এখন হইতে পারে আমার এই বলার মধ্যে ভুল হইতে পারে, আল্লাহু আলাম, জানি না। বাট আমি যতটুকু বুঝতে পারছি ফেয়ারনেস হিসাবে, যে আমার কাছে এই পয়েন্টগুলা ফিফার নিয়ম অনুযায়ী ফিফা করছে। আপনার আমার বলার কিছু নেই, করারও কিছু নেই। আশা রাখি সবাই বুঝতে পারছেন। আর সবার জন্যই শুভকামনা। সামনে আর্জেন্টিনা ফ্রান্সের খেলা আছে মরক্কোর সাথে, অবশ্যই চাই ফ্রান্স জিতুক। এটা ভালো টিম। এই ওয়ার্ল্ড কাপে সবচাইতে ভালো টিমের মধ্যে 3টা টিমের মধ্যে একটা টিম হচ্ছে ফ্রান্স। আমি তো খেলা যখন মোটামুটি শুরুর দিকে হয়েছিল তখন আমার সবচাইতে 1 নম্বর ফেভারিট আমার কাছে মনে হয়েছিল স্পেন। কারণ স্পেনের যে টিম, যে ইউরো জেতা টিম, ওটা ওই বিশ্বকাপ শুরু আর আমার কাছে অনেক প্রথম সবচাইতে ফেভারিট মনে হয়েছিল যে এইবার স্পেন জিতব। এখনও মোটামুটি 2টা-3টা খেলা হওয়ার পরে বা ফার্স্ট রাউন্ড যাওয়ার পরে মনে করলাম যে না, ফ্রান্স হচ্ছে 1 নম্বর এখন বর্তমানে। হ্যাঁ, তাই স্পেন আছে, আর্জেন্টিনা আছে, পর্তুগালকেও আমি ভাবছিলাম যে একটা সেরা 5টা টিমের মধ্যে একটা। ইংল্যান্ডকেও ধরছি। এখন পর্তুগাল বাদ হয়ে গেছে, তাদের ব্যাড লাক, তারা গ্রুপ রানার্স আপ হয়ে ওই পাশে চলে গেছে, নয়তো আজকে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনার সাথে খেলতো। তো যাই হোক, চ্যাম্পিয়ন কে হয়তো আর বলা যায় না। সব দলই তো কম বেশ চেষ্টা করে। 9 তারিখ থেকে 10 তারিখে, না 9 তারিখে 10 তারিখে আর্জেন্টিনার খেলা, না 11 তারিখে জানি আর্জেন্টিনার খেলা এই সুইজারল্যান্ডের সাথে। যদি আইরা যায় তখন কী করবেন? ফিফা কিনা লিছে, তখন কী করবেন? তারপর ধরেন এটা জিতলো, তাই ইংল্যান্ডের সাথে বা নরওয়ের সাথে যে খেলা পড়বে সেমিফাইনাল, তখন ওইটা যদি আইরা যায় তখন কী করবেন? এগুলা আজব আন্তাজি কথাবার্তা করে লাভ নেই। যেটা সঠিক সেটাই বলতে হবে, আমাদের সত্য মাইনা নিতে হবে। ব্রাজিল বাদ হয়ে গেছে, অবশ্যই আমি চাই নি ব্রাজিল বাদ হোক, কারণ বাদ হয়ে গেছে, কিছু করার নেই তো রে ভাই। নরওয়ের সাথে বাদ হয়ে গেছে। যাই হোক, সবাই আল্লাহ মাথা ঠান্ডা রাখার এবং পরিবেশ পরিস্থিতি বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।
আমার এই ভিডিওতে আপনারা অন্য কেউ কিছু মনে করেন না বা কোনো কষ্ট পায় না, এবং কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।